নামটা নেওয়ার পরে এই যে আমাদের এই ওয়েবসাইটগুলো আছে এইগুলোতে আমাদেরকে এই ডাটাগুলোকে আমরা কি করব, চেক করব। ঠিক আছে, চেক করার জন্য ফার্স্ট আমরা যেটা কাজ করি যে ডোমেন একবার চেক দিলে দিতে পারি ডোমেনটা অ্যাভেলেবল আছে কিনা। এটার জন্য আমরা ফার্স্ট চেক করি কোথায়, নেমচিপ হোক বা গোডআইটি হোক, সো আরও অনেক সাইট আছে, হোস্টিং গার্ড আছে, সাইটগুলোতে গিয়ে আমরা প্রথমত কি করি যে এই ডোমেনটা দিয়ে একবার চেক করি যে এই ডোমেনটা আমাদের অ্যাভেলেবল আছে কিনা। আমি নামটা একটু ছোট করে নিই। দেন সার্চ, এখানে দেওয়ার পরে আমি সার্চ দিলাম যে অ্যাভেলেবল আছে কিনা, একটু জাস্ট চেক দিব। আমাদের টার্গেট থাকে কি বলেন তো, .com, তাই না? .com আমাদের টার্গেট থাকে। সো হ্যাঁ, .comটাকে অ্যাভেলেবল আছে। সো .comটাকে আমি এখানে রেখে দিই আগে। আর যে ডোমেনটা কিনা থাকবে সেই ডোমেনটা কেমন দেখাবে সেটা আমরা একবার দেখাই আপনাদেরকে। কেমন, যেমন ওই ডোমেনটা যদি কেউ যদি কিনে তাহলে ওই ডোমেনটা কেমন দেখাবে। দেখেন এই ডোমেনটা যদি বিক্রি কিনা হয়ে গেছে তার মানে কি লেখা আছে, টেকেন, তাই না? এটা তার মানে কি .comটা অ্যাভেলেবল নাই। আর যদি অ্যাভেলেবল থাকে এই পাশে ডলার আসবে বা এই পাশে ডলার আসবে, তার মানে .com এর কোনো অ্যাভেলেবল নাই, আছে। তারপরে এই ডোমেনটা কি বিক্রি অলরেডি হয়ে গেছে, তাই না? সো সেম এই ডোমেনগুলো নিয়ে আমাদেরকে চেক করার জন্য প্রথমত দেখতে হয় হুইস, এই ডোমেনটা কি আগে কখনো রেজিস্ট্রেশন হয়েছে কিনা। আর রেজিস্ট্রেশন হইলে এই হুইসের কাছে কি থাকে, সব তথ্য থাকবে। ডোমেনের রেজিস্ট্রেশনের মেইন আপনার রেজিস্ট্রেশন করলে এখানে তথ্য দিতে হবে, না হলে ওই ডোমেনটা রেজিস্ট্রেশন হয় নাই। এর জন্য আমরা হুইস ডট ইজে চলে যাই, তাই না? হুইস ডট ইজ ডোমেন নেম ইনফরমেশন লুক আপ। আপনার ওয়ার্ল্ডের যত ডোমেন আছে সব ডোমেনের রেজিস্ট্রেশনের ডাটা এখানে থাকে, কিন্তু নামগুলোকে হাইট রাখে। যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে আগে তাহলে সেটা কেমন দেখাবে সেটা আমরা একটু দেখি। ডোমেন যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে এইরকম রেজিস্ট্রেশন ইনফরমেশন দেখাবে। এই ডোমেনটা রেজিস্ট্রেশন হচ্ছে কোথায়, নেমচিপে। ঠিক আছে, হুইচ ডট নেমচিপ। তারপরে ইউআরএল আছে ইম্পর্টেন্ট ডাটাবেস, কবে রেজিস্ট্রেশন হয়েছে, তাই না? সেই তথ্যও কিন্তু এখানে অলরেডি আছে। তারপরে নেম সার্ভার থেকে শুরু করে কন্টাক্ট ইনফরমেশন সব কিছু দেখাবে, কিন্তু আপনার মেইন কন্টাক্ট ইনফরমেশন দেখাবে না, এটা হাইড করে রাখে। এরা আগে দেখাইতো বাট এখন হাইড করে রাখে। তো তার মানে কি রেজিস্ট্রেশন যদি হয় তাহলে ডোমেনটা আমাদের এইরকম দেখাবে, তাই না? সো আর যদি রেজিস্ট্রেশন যদি না হয় তাহলে কেমন দেখাবে সেটা আমরা একটু দেখি। দেখেন ডোমেন যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে এখানে কি দেখাবে, নো হুইচ ডাটা ফাউন্ড। এই ডোমেনে কোনো ডাটা পাইছে না, তার মানে কি কোনো রেজিস্ট্রেশন হয় নাই। তাহলে এখানে আমরা দিতে পারি এটাতে ওকে, ডান। তারপরে এই ওয়েবসাইটটাতে কি স্প্যাম স্কোর কত, এই ওয়েবসাইটটা কি গুগল ব্লক করে রাখছে বা স্প্যাম স্কোর কত, এসইও স্কোর কত, এটা আমাদেরকে চেক করতে হয়। এর জন্য আমরা কি করব, ওয়েবসাইট এসইও বা ডিএপিএ চেকার লিখে আমরা সার্চ দিব। কারণ কোনো ডোমেন যদি কিনা হয় সেই ডোমেনের ডিএপিএ ইয়া হয়ে থাকে, ডাটা থাকে, এর কাছেও ডাটা থাকে। সেখানে যাব আমরা, দেখেন একটা ডোমেন, এই ডোমেনটা যেহেতু কিনা, তাই না, আগে কিনা হয়েছে, তাহলে এই ডোমেনটা দিয়ে আমরা একটা ডাটা দেখাই, চেকে আমরা ক্লিক করি, দেখেন এইরকম ডাটা দেখাবে। এই যে এইগুলো সবগুলোতে সংখ্যা থাকবে, দেখছেন আছে না ডাটা, ডাটা কিন্তু আছে। তাহলে আমাদের এই ডোমেনের ডাটা আছে কিনা একটু দেখি। এই ডোমেনের কেমন, নতুন ডোমেন ক্ষেত্রে চেক, আইপি তো অবশ্যই ব্লক করে ফেলছে, না আর দিবে না। আচ্ছা যাই হোক, আর দিবে না, এটাতে এটা লিমিট শেষ। আচ্ছা ওটা সাইন আপ করতে হবে, সাইন আপ করার সময় নেই এখন আমরা। সো ধরেন যে এটাতেও কোনো কিছু নাই, সব 0 0, ঠিক আছে, তাহলে এটা আমরা ওকে দিব। তারপরে ডোমেনের ক্ষেত্রে মেল বক্স যেটাকে বলা হয়, কারণ অনেক সময় আমাদের ওই ডোমেন রিলেটেড যে কোনো যখন মেল করি, সাপোজ আপনি যদি এই ডোমেনটাতে যখন বেশি বেশি মেল সেন্ড করবেন গুগলের কাছে, তখন এই ডোমেনটা কিন্তু গুগল ব্লক করে দেয় বা স্প্যামিং করে। সো এই ধরনের কোনো সমস্যাজনিত আছে কিনা এই ডোমেনের ক্ষেত্রে সেটা আমাদেরকে চেক করার জন্য mxtoolbox.com এ যাইতে হবে। এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে গিয়ে আমরা দেখি এই ডোমেন মনে হয় ব্লক নাই, যতদূর সম্ভব আমি চেক করি ব্লক লিস্ট।
এটাতে ব্লক নাই, দেখেন এটাতে কোনো ব্লক নাই, ঠিক আছে। এটা হচ্ছে আগে, কারণ অনেক কিছু দেখাইতেছে, আমরা এটা দিয়ে চেক করব আমাদের ডোমেনটা। কোনো কিছু ইয়ে আছে দেখেন তো, কোনোতে এরকম ক্রস চিহ্ন আছে, কোথাও ক্রস আছে, সবগুলোতে কি আছে ওকে, তাই না? তাহলে আমাদের ইমেল সেকশনটাও কি ওকে। তারপরে গুগলের একটা ওয়েবসাইট আছে, সেটাকে বলা হয় কি যে গুগল এটাকে আমাদেরকে কি সেভ হিসাবে ইউজ করতেছে কিনা, গুগলের কাছে এটা সেভ কিনা, এটাও আমাদেরকে চেক করতে হবে। এটা চেক করার জন্য আমাদেরকে সেম এখানে সেভ ব্রাউজার সাইট দিস স্ট্যাটাস, সো এটাও আমরা চেক করব যে এই ডোমেনটা ঠিক আছে কিনা। এখানেও আমরা দিয়ে দিব ইউআরএল, তারপরে দেখেন নো অ্যাভেলেবল ডাটা, যদি ডাটা থাকতো তার কাছে কি আসতো, ডাটা চলে আসতো না। দেখি এই ডোমেনে এরকম কি কোনো ডাটা দেখায় কিনা, জি নো আনসেভ কন্টেন্ট ফাউন্ড, তাই না? তার মানে কি তার কাছে ডাটা আছে, তার কাছে কি আছে ডাটা আছে। আর আমার ওইটার কোন ডাটা ছিল, কোনো ডাটা নাই, তাহলে এটাও কি ওকে। তারপরে হচ্ছে আমাদেরকে চেক করতে হবে সোশ্যাল সাইট। সোশ্যাল সাইট বলতে এটা হচ্ছে ইউজার নেম চেক করতে হয় একটা ওয়েবসাইটে, যে আমি যে ডোমেনটা নিতেছি এই ডোমেন রিলেটেড সোশ্যাল মিডিয়াগুলো আছে কিনা সেটা আমরা চেক করে থাকি। চেক করতে হবে না, কারণ একটা ব্র্যান্ড নেম আপনি নিচ্ছেন, সেই ব্র্যান্ড নেম অনুযায়ী তার সোশ্যাল সাইটগুলো না, এখানে এসে আমরা কি দিব, আমাদের এই কোম্পানির নামটা দিয়ে আমরা এখানে সার্চ দিব, তারপর দেন সার্চ, নিচে আসবো, আসার পরে চেক রেজাল্ট, যদি থাকে তাহলে ইউজার নেমে এরকম সবগুলো রেড হয়ে যাবে। এটা অনেক সময় ভুল দেখায়, এটা এত পরিমাণ ইয়া করতে পারে, স্ক্যানিং করতে পারে না, সো সেক্ষেত্রে আমাদেরকে ম্যানুয়াল প্রসেসেই স্ক্যান করতে হয়। সো এর জন্য মেইনলি সবচেয়ে টপ সোশ্যাল মিডিয়া কি কি, ফেসবুক, ইউটিউব, টুইটার, তারপরে হচ্ছে টিকটক, তারপর রেডিট, তারপরে প্রিন্টারেস্ট, তারপরে গিফট হাব, তারপরে ট্রাম্বল, এইগুলো সাইটগুলোতে আমরা চেক করবো যে এই ইউজার নেম দিয়ে অ্যাভেলেবল আছে কিনা, এটা মাস্ট বি চেক করতে হবে। হ্যাঁ জি, এগুলো প্রোফাইলগুলোতে যে ঢুকে ঢুকে আপনাকে ইউজার নেম দিয়ে নাম দিয়ে সার্চ দিলে চলে আসবে। হ্যাঁ, আপনি ফেসবুকে যে সার্চ দেন না নাম দিয়ে, যার প্রোফাইল থেকে চলে আসে, সেম এই নাম দিয়ে সার্চ করে দেখবে যে এই নাম দিয়ে আছে কিনা, ঠিক আছে। ওকে, তারপরে আমাদেরকে দেখতে হয় আরেকটা আছে, সেটা হচ্ছে আর্কাইভ। তার মানে আর্কাইভটা আসলে কি, এখানে অনেক পুরাতন ডাটাগুলো, আগের ডাটাগুলো কি করে রাখে, সংরক্ষণ করে থাকে। বাংলাদেশেও কিন্তু আর্কাইভ সেন্টার আছে, জানেন কোথায় বলেন তো? আর্কাইভ, হ্যাঁ আর্কাইভ ভবন আপনার হচ্ছে হাসপাতালের পাশে, বিজিআরসি ভবনের পাশে ওইটা, হ্যাঁ এখানে আর্কাইভ ভবন আছে। সো এখানে আমাদের এই ডাটাগুলো, এই আর্কাইভ কি করে, এই অনলাইন জগতে যত ডাটা আছে এরকম ভাবে কি করে রাখে, স্ক্রিনশট দিয়ে রাখে, একটা দুইটা, তার মানে কি যখন সে ক্রলিং করে ওই ডাটাগুলো একটা স্ক্রিনশট দিয়ে সে রেখে দেয়। যে এইরকম স্ক্রিনশট দেখেন এই ওয়েবসাইটের ক্ষেত্রেও যদি আমরা যদি একটু দেখি যে এই ওয়েবসাইটটা এদের কাছে আছে কিনা, যদি থাকে তাহলে দেখেন এই যে এইরকম ডাটা দেখাবে, দেখছেন এই সাইটটা এরকম দুটো মার্ক আসছে, দেখছেন এখানে সাইটটা লাইভ আছে 2025-এ ওই স্ক্রিনশট নিচে কবে কবে দেখেন, নভেম্বরের 7 তারিখে একটা নিচে, তারপরে এপ্রিলে নিচে কত 7, 13, 14, তাই না? তারপরে 26-এ এসে কখন নিচে, সে 26-এ নিচে, 26 এখনো নেয় নাই, তার মানে 25-এ এসে কয়বার নিচে, 4 বার নিচে, তার মানে অলরেডি এই সাইটের ডাটা তার কাছে কি আছে, সেইখানে কি স্ক্রিনশট নিচে সেটাও আমরা একটু দেখতে পারবো এখানে। দেখি কি ডাটা শো করায়। আচ্ছা, এই পেজটা রিমুভ হয়ে গেছে ওদের কাছে, পেজটা স্ক্রিনশট যে পেজটা নিছে সেই পেজের ডাটা এখানে নাই, সেটা রিমুভ করে দেওয়া হয়েছে ওয়েবসাইট থেকে, ঠিক আছে। সো তবে এই সাইটটা কি অ্যাভেলেবল আছে, তাই না? ওকে, তাহলে এই ডোমেনটা কি অ্যাভেলেবল আছে কিনা তাদের কাছে আমরা সেটাও একটু চেক করি। ওকে, এখানে আসবো, ওকে চেক, তার মানে কি কোনো ক্যাপচার সে নেয় নাই, নো ইউআরএল হ্যাজ বিন ক্যাপচার ফর দিস ইউআরএল, কোনো কিছু নিছে নাই নাই। তারপর দেখি সাইট ম্যাপ,
সাইট ম্যাপ কি টেকনিক্যাল ইস্যুতে আমরা জানবো। সাইট ম্যাপের গুরুত্ব অনেক, ঠিক আছে। তার মানে কি আছে, নাই আর্কাইভে কোনো ডাটা আছে ডোমেনে? ওকে, তাহলে কি এটাও ওকে। তারপরে হচ্ছে আমাদের লাস্ট আরেকটা হচ্ছে অ্যাশরিফ। এই অ্যাশরিফটা হচ্ছে মূলত ওয়েবসাইটে কি চেক করে, ওয়েবসাইটের অথরিটি চেকের জন্য এটা ব্যবহার করা হয়। তো এখানে যদি আমরা এই ডোমেনটা দিই, এই ডোমেনের ডাটা যদি তার কাছে থাকে তাহলে সে সেটাও দেখাবে। তার মানে কি এর কাছে আছে ডাটা, তাই না? ডাটা অলরেডি তার কাছে আছে। তাহলে আমারটার ডাটা এই ওয়েবসাইটের ডাটা আছে কিনা সেটা একটু দেখি। আছে? নাই। তাহলে এটাও ওকে। লাস্ট হচ্ছে আমরা তো এগুলো সবকিছুই করলাম, এখন এখানে এখন লাস্ট হচ্ছে অপশন যে এইগুলাতে ট্রেডমার্ক আছে কিনা। ট্রেডমার্ক বলতে ইন্টারন্যাশনাল ওয়েতে এগুলোতে ট্রেডমার্ক লাইসেন্স নিয়ে রাখছে কিনা, কারণ রাখতেই পারে অনেক কোম্পানি, তাই না? ডোমেন হয়তো বা কিনে নেয় কিন্তু লাইসেন্স রাখতে পারে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এই সাইটগুলো থেকেও কি করতে পারবো, ট্রেডমার্ক চেক করব যে ট্রেডমার্ক আছে কিনা বা ট্রেডমার্ক তাদের নেওয়া আছে কিনা। সো আমরা এই সাইটটাতে যাব, যাওয়ার পর এখানে গিয়ে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের নাম .com বাদ যাবে, কোম্পানির নাম দিয়ে আমরা এখানে সার্চ দেব, যদি থাকে তাহলে আসবে কি বলছে, তার মানে কি ট্রেডমার্ক বি অ্যাভেলেবল, তার মানে কি আমি এই নামটা দিয়ে ট্রেডমার্ক এখানে করতে পারবো। যদি থাকতো যে যদি আগে থেকে ট্রেডমার্ক করা থাকতো তাহলে কি আনঅ্যাভেলেবল থাকতো, তাই না? তার মানে কি এটা অ্যাভেলেবল আছে, এটাতে আমি ট্রেডমার্ক নিতে পারবো। এক নাম দিয়ে দুইবার রেজিস্ট্রেশন কখনো হয় না, একবারই হয়। তো তার মানে কি সবকিছু মিলে যদি সবকিছু আমার ওকে থাকে তখন আমার এই ডোমেনটা কি নিতে পারবে, এই কোম্পানির নাম, এটা ব্র্যান্ডের জন্য পারফেক্ট। এখানে কুকআপটা দিয়ে দেখাবে না, কুকআপ ডাবল ওয়ার্ড না, এখানে সিঙ্গেল ওয়ার্ডটা একটু বাদ দেন দিয়ে এখন মারেন। এই যে দেখছেন কুকআপ, এটা রেজিস্ট্রেশন করে রাখছে, এটা এখনো অ্যাপ্রুভাল হয় নাই, দেখছেন কুকআপ এই যে রেজিস্ট্রেশন করে রাখছে, দেখছেন স্ট্যাটাস লাইভ পেন্ডিং, পেন্ডিং এ আছে রেজিস্ট্রেশন, এখনো অ্যাপ্রুভাল দেয় নাই। $350 এক বছরের জন্য দিতে হবে এখানে। ডাবল পি সহ রেজিস্ট্রেশন করলে কেন ডাবল পি সহ রেজিস্ট্রেশন করতে পারবেন না, এখানে সিঙ্গেল পি, সিঙ্গেল পি দিয়ে অলরেডি করছে। যদি সিঙ্গেল পি এটা যদি না থাকতো তাহলে ডাবল পি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারতাম, কারণ আগে সিঙ্গেল পিক প্রাধান্য দিবে, ডাবল পিক দিবে না। উচ্চারণ কিন্তু সেম একই, সার্ভিসও একই। তাহলে এগুলো সবগুলো যদি আমাদের অ্যাভেলেবল থাকে তাহলে আমাদের কি ডোমেনটা অ্যাভেলেবল হবে। সো দেখেন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনারা হয়তো বা আমরা কিভাবে চেক করি, এই যে দেখেন ডোমেন নাম, ইনস্টাগ্রামে কি আমাদের এই সবগুলো ইউজার নেম অ্যাভেলেবল থাকলে আমরা এটা কি নিতে পারবো, তার আগে নিতে পারবো না। কারণ ব্র্যান্ড হবে সব জায়গায়, কারণ আমার এই সোশ্যাল মিডিয়াগুলো আমার কাজের সাথে প্রত্যেকটা জায়গায় লাগে, যার কারণে আমার প্রত্যেকটা জায়গায় আমি চেক করি যে আমার সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবল আছে কিনা। আমরা মনে করি সবচেয়ে মনে হয় মার্কেটিং জগতের ভিতরে ফেসবুকটা মনে হয় পাওয়ারফুল, ফেসবুক আসলে পাওয়ারফুল না। সবচাইতে পরিমাণ পাওয়ারফুল হচ্ছে টুইটার একটা আছে, টিকটক তো এখন চলতেছে, ইনস্টাগ্রাম আছে মোটামুটি, পিন্টারেস্ট একটা, রেডিট একটা, কোরা একটা, লিঙ্কডইন তো আছেই, লিঙ্কডইন তো প্রফেশনাল। আমাদের এইগুলাতে সবচাইতে পরিমাণ ব্লগিং টাইপের, মার্কেটিং রিসার্চের অনেক হিউজ ধরনের তথ্য পাবলিশড হয়, বিভিন্ন ধরনের কোশ্চেন টাইপের প্রশ্ন অ্যান্সার করে, আপনি এখানে প্রশ্ন করে আসবেন আপনাকে সলভ করবে। এখানে চাঁদের আলো, আকাশের ছায়া এই ধরনের প্রোফাইল নেই, এখানে যা আছে সব রিয়েল প্রোফাইল, ঠিক আছে। সো এই জন্য মার্কেটিংটা আমরা যদি ইন্টারন্যাশনাল ওয়েতে করি, আমরা এই ফেসবুকে জাস্ট খালি খুলে রাখি, আমরা ওনাকে বাইরের দেশে দেখবেন যে তাদের ফেসবুকের কোনো বিজনেসই করে না, তারা বিজনেস করা হচ্ছে কোরা, রেডিট, এইগুলাতে। রেডিট কিন্তু খুবই স্টিকেট একটা প্রোফাইল, এদিক থেকে সেদিক হলে প্রোফাইল নাই, তার রুলস ফলো করে পোস্ট করতে হয়, সপ্তাহে 3টা পোস্ট করতে পারবেন, চাইলেও বেশি পোস্ট করতে পারবেন না, ভায়োলেন্সকে তো পোস্ট করতে পারবেন না, সরাসরি লিঙ্ক দিতে পারবেন না, 100টা পোস্ট হবে তারপরে যে করতে পারবেন লিঙ্ক, তাও রেগুলার লিঙ্ক পাবলিশ করতে পারবেন না, অনেক রুলস। কিন্তু এইখান থেকে আপনার হিউজ পরিমাণ ট্রাফিক আসে, হিউজ পরিমাণ ট্রাফিক আসে, ক্লায়েন্ট আসে, সব কিছুই আসে সবচেয়ে বেশি রেডিটে। দেখেন আপনাদেরকে গুগল কিন্তু রেডিট আর পিন্টারেস্টে কিন্তু অটো র্যাঙ্ক করে, এটা জানেন?
রেডিট আর পিন্টারেস্ট কি? কোয়েশ্চেন এসে যদি আমি কোনো কিওয়ার্ড দিই তাহলে রেডিটেডটা আপনার শুরুর দিকে থাকে। হ্যাঁ রেডিট থাকবেই। কোনো কিছু আস্ক করলে বা কোনো কিছু সমাধান চাইলে হ্যাঁ রেডিট কোরা এগুলো থাকবে, রেডিট কোরা থাকবে, রেডিট এবং কোরা থাকবে। এবং এআই জেনারেটগুলো সবচেয়ে রেডিট থেকে প্রশ্নগুলো নেই। দেখেন এখানে সে একটা প্রশ্ন করছে, কত 21টা আসছে। সো আমরা একটু রেডিটের অন্য পোস্টগুলোতে যাই, দেখাই। দেখছেন কত পরিমাণ আসছে? এ কতদিন, একদিন আগে পোস্ট করছে 53 না 5.3K। এগুলোতে আপ ভোট আর হচ্ছে ইয়া ভোট, ডাউন ভোট এগুলোতে চলে। এগুলোতে হিউজ ধরনের মানুষের সমস্যার সমাধান এইগুলোর জন্যই। রেডিট থেকে কিন্তু অনেক ধরনের যে সাপোর্টের, আপনি এখানে পোস্ট করবেন, আপনাকে সাপোর্ট থেকে আপনাকে হেল্প করবে, এখান থেকেও সাপোর্ট করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া। রেডিটে বিভিন্ন ধরনের অ্যানালাইজ চালায় রেডিটে। ক্লিয়ার বিষয় না আর কোনো ইয়ে আছে? ওরাও ভালো। ট্রাফিক হলে কি ইউটিউবের মতো